সৌরভ দত্ত, চেয়ারম্যান, অ্যাকশন কমিটি, IM। 28 দিন, 9th আগস্ট, আজ 6 সেপ্টেম্বর, 28 দিন কেটে গেছে। 9th আগস্ট যে দুর্বিষহ ঘটনা আমরা দেখেছিলাম, যার তুলনা বোধহয় পৃথিবীর ইতিহাসে খুব একটা আমরা পাবো না, যেখানে আমাদের বোনটি তার নিজের হসপিটাল মানে একটা অত ক্রাউডেড প্লেস, তার নিজের হসপিটালে নিজের ডিউটির জায়গায় ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন। আজ তার 28 দিন পড়ল। সেদিন আমাদের জুনিয়র ভাইরা, জুনিয়র ডাক্তাররা সেই পয়েন্ট থেকে, যখন থেকে জানতে পেরেছেন আরজিকর থেকে, এই আন্দোলন তারা শুরু করেন। তারপর আমাদের অন্য কলেজের জুনিয়র ডাক্তাররা তার সাথ দেয় এবং আমরা সিনিয়ররা আরেকটু পরে তাদের সাথে যে তাদের সাপোর্ট করতে যাই, এবং সেই থেকে তারপর ডাক্তারদের সীমানা পেরিয়ে, মেডিকেল প্রফেশনের সীমানা পেরিয়ে আজ যেটা সাধারণ মানুষ প্রত্যেকের দলমত নির্বিশেষে, কে শাসকের পক্ষে কে শাসকের বিরোধী তাতে কিচ্ছু নয়, আমি শিওর এখানে যারা রয়েছেন সবাই এই ঘটনার বিচার চাই। আমি ব্যক্তিগতভাবে বলছি যে যেহেতু কিছুটা এই আন্দোলনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জড়িয়ে পড়েছি, কাজের পর প্রতিদিন আন্দোলনের পর বাড়ি ঢুকতে হয়তো দেরি হয় বেশিরভাগ দিন। প্রথম ঢোকার পর আমার স্ত্রী, আমার 9 বছরের কন্যা প্রতিদিন যে কোশ্চেনটা প্রথম আমাকে করে যে আজও তো কিছু হলো না, এখনো তো কিছু জানা গেল না, আদৌ কি খুনি ধরা পড়বে? কি হচ্ছে তোমাদের আন্দোলন করে? সত্যি বলছি, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে যত দিন বাড়ছে এই প্রশ্নটা আমাদের মনেও তত বাড়ছে। আমরা কোনো কেন্দ্র রাজ্যের কচকচানি চাই না, আমরা কলকাতা পুলিশ সিবিআই জানি না, আমরা ডাক্তাররা চাই উত্তর, কে বা কারা আমাদের বোনকে খুন করলো, হোয়াট ওয়াজ দ্য মোটিভ। এবং বিশ্বাস করুন 28 দিন পর এসেও আমরা সেই কানাগলিতে, কোনো উত্তর নেই। কে দেবে উত্তর? সিবিআই প্রায় 21-22 দিন হয়ে গেল, সঞ্জয় রায় ছাড়া আর কোনো অ্যারেস্ট হলো না। আমরা যারা জানি, যে আমরা দেখেছি, যেটা দুটো অ্যাসপেক্ট, একটা তারা প্রত্যক্ষভাবে প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপ, নিউজ পেপার, প্রত্যেক দিন নতুন নতুন তথ্য উঠে আসছে, কখনো মধুচক্র, কখনো ড্রাগ পেডলিং, কখনো 8 তলায় মার্ডার হয়েছে, কখনো পাশের রুমে মার্ডার হয়েছে, কখনো কোনো একজনের নামে যে হয়তো সেই হসপিটালেই নেই তার নাম ছড়িয়ে পড়ছে, সেই জড়িত। এবং প্রত্যেক দিন নতুন নতুন স্পেকুলেশন। কেন হচ্ছে জানেন? আমি জোর দিয়ে বলছি, এটা আরো বেশি হচ্ছে কলেজটা আরজিকর বলে, কারণ ওটা বছরের পর বছর দুষ্কৃতীদের বিচরণ ক্ষেত্র তৈরি হয়েছিল সন্দীপ ঘোষ, এবং এটা স্বাস্থ্য দপ্তর ভালোভাবে জানতো, এবং তারা তাদের স্টেপ বলে দিয়েছিল যে তারা জানতো। 2 বার তার ডিমোশন হয়, প্রিন্সিপাল থেকে সরিয়ে গত বছর, প্রথমে জুলাই, তারপর আই থিঙ্ক সেপ্টেম্বর, 2 বার তাকে প্রিন্সিপালের পোস্ট থেকে সরিয়ে নর্মাল প্রফেসর করা হয়, কিন্তু 2 বারই অজ্ঞাত কারণে সেটাকে আবার ফিরিয়ে নেওয়া হয়। সুতরাং, এবং তার সাথে আরেকটা যে ট্যাম্পারিং অফ এভিডেন্স, এত লোক ঢুকেছিল, সত্যিই কি ট্যাম্পারিং হয়েছে? যদি হয়ে থাকে সিবিআই কি সে নিয়েও কোনো দৃষ্টিপাত করছে? প্রচুর প্রশ্ন। এবং কলকাতা পুলিশ তার নিজের ইমেজ এই ঘটনায় ভালো রকম হারিয়েছে, যেটা আমাদের আন্দোলনকারী ভাইরা বারবার বলছে, কিন্তু তার সাথে এখন সিবিআইকেও প্রশ্ন করার সময় হয়েছে যে অনেকটা টাইম হয়েছে। আপনারা হতে পারে, আপনারা বলতে পারেন টাইম লাগছে,
আমরা হয়তো 100% পৌঁছাতে পারিনি, 80% পৌঁছেছি। তদন্তের খাতিরে সবকিছু বলতে পারছি না, কিন্তু দয়া করে বলুন কোনগুলো একেবারে মিথ্যা। সেটা যদি না বলেন, দিনের পর দিন এই স্পেকুলেশন বাড়ছে, আমাদের ধৈর্য ভাঙছে, এবং এই যে মানুষের ক্ষোভ এটা আরো বাড়ছে। প্লিজ তাড়াতাড়ি করুন, আমরা জানতে চাই প্রকৃত অপরাধী কে বা কারা, এবং কেউ কি তাদের আড়াল করার চেষ্টা করছিল, করলে কারা, তাদের বিরুদ্ধে কি নেওয়া হচ্ছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সৌরভ। প্রকৃত অপরাধী এক না একাধিক, এই প্রশ্ন আমাদেরও রয়েছে, আমরাও জানতে চাই। অনন্যা চক্রবর্তী, উপদেষ্টা, পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন। অনন্যাদি। উপস্থিত সবাইকে নমস্কার। একটা খুব দুঃসময়, আমরা সবাই খুব কষ্টে আছি, সবাই বিচার চাইছি, এবং এখানে যারা যারা কথা বলেছেন আমি সেই বিতর্কের গুলোর মধ্যে যাব না। আমার মনে হয় আমার কাছে এই মুহূর্তে দুটো জিনিস খুব জরুরি। একটা হচ্ছে সত্যটা সামনে আসা, সিবিআই যাতে তাড়াতাড়ি কি তদন্ত করেছে অন্তত একটা ব্রিফ দেয় মানুষকে। আর 2 নম্বর হচ্ছে ডাক্তারদের কাজে ফেরা। আমি যেহেতু শিশু সুরক্ষা কমিশনে আছি, আমি নিজে অনেকগুলো সরকারি হাসপাতাল ঘুরেছি, ইন্সপেক্ট করেছি, বিশেষ করে পেডিয়াট্রিক আর গাইনোকোলজিস্ট ওয়ার্ডগুলো, এবং সেখানে অধিকাংশ বেড কিন্তু খালি, কারণ অ্যাডমিশন নেওয়া হচ্ছে না, পরিষেবা দেওয়া যাচ্ছে না। এটা বলে কোনো লাভ নেই না না সব তো ঠিক চলছে, চলছে না। যেটা বাস্তব সেটা বাস্তব। প্রচুর লোক তারা বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছে। আজকেও আমি শুনেছি একজন আরজি করে এসেছিল এবং সে মারা গেছে বিনা চিকিৎসায়, তাকে ভর্তি নেওয়া হয়নি বলে। একটা মানে এই যে মানুষটি মারা গেছে, যে ডাক্তার মারা গেছে, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, আমরা চাই তার বিচার হোক। কিন্তু তাই বলে কি আমরা ভুলে যাব যে যে মানুষগুলো ওই সরকারি হাসপাতালে যায় তারা গরিব মানুষ, তাদের পরিষেবার দরকার, তাদের অনেক টাকা নেই, তারা পারবে না প্রাইভেট হাসপাতালে যেতে। তাদের আমরা কেন ফেরাবো? আমরা একটা অপরাধ হয়েছে বলে আমরা এক শ্রেণীর মানুষকে কেন পরিষেবা থেকে বঞ্চিত করব? তাদের কেন শাস্তি দেব? তারা তো কোনো অপরাধ করেনি। আমার কাছে এটা একটা খুব বড় প্রশ্ন। আমার মনে পড়ে যাচ্ছে সুশান্ত সিং রাজপুতের ঘটনাটার কথা। আপনাদের মনে থাকবে যে সেই যে তর্কগুলো চলতো কোনো ফ্যাক্টের ভিত্তিতে সম্ভবত নয়, পুরোটাই গুজবের ভিত্তিতে, পুরোটাই অনুমানের ভিত্তিতে, অ্যাকিউজেশন। এবং তার ফলে কি সুশান্ত সিং রাজপুত বিচার পেয়েছিল? পায়নি, কারণ স্পেকুলেশন বা ফেক নিউজ বা গসিপে কখনো বিচার হয় না। মাঝখান থেকে কি হলো, একজন প্রতিভাময়ী যিনি উঠতি অভিনেত্রী রিয়া চক্রবর্তী, একটি বাঙালি মেয়ে, তার কেরিয়ার শেষ হয়ে গেল। আমরা কি চাইবো যে যে জিনিসটার সঙ্গে দোষী নয় বা যুক্ত নয় তার ক্ষতি করতে? সেটা নিশ্চয়ই চাইবো না। আমরা চাইবো যে প্রকৃত যিনি দোষী তিনি শাস্তি পান, তার জন্য তদন্তে গতি আনা দরকার। আমরা ফেক নিউজ চাইবো না, আমরা কিছুতেই চাইবো না যে বিতর্কগুলো হচ্ছে তাতে আনুমানিক ভিত্তিতে কোনো মানুষকে ছোট করা। আমরা চাইবো ডাক্তাররা কাজে ফিরে আসুন। আপনাদের অনুরোধ, হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা কাজে ফিরে আসুন। গরিব মানুষ খুব কষ্ট পাচ্ছে। আমরা সবাই বিচার চাই, এবং তর্কটা যেন সুচিন্তিত তর্ক হয়, যেন অ্যালিগেশন শুধু না হয়, অ্যাকিউজেশন এবং ফেক নিউজের ভিত্তিতে যেন না হয়, এটাই চাইবো, এবং বিচারটা তাড়াতাড়ি চাইবো। ধন্যবাদ। একদম ঠিক বলেছেন দিদি আপনি। তার কারণ সত্যি সামাজিক মাধ্যমে যেসব ছবি ঘুরে বেড়াচ্ছে এগুলো একদম দেওয়া উচিত নয়। আর ফেক নিউজের জমানায় শুধু পুলিশ দিয়ে এই কাজ শেষ হবে বলে আমি মনে করি না। এই কাজ যদি আমরা সচেতন না হই তাহলে মুশকিল খুবই। পরের বক্তা অর্চনা মজুমদার, বিজেপির পক্ষে।
সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, ভারতের বাইরেও আরজি করের এই ঘটনার 9 তারিখের একজন মহিলা চিকিৎসক পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তার কর্মস্থলে রাত্রিবেলা শুধুমাত্র রেপ হননি, খুন হননি, তার উপর যে নারকীয় অত্যাচার হয়েছিল, প্রত্যেকের মনে একজন মা, একজন শিশুর মা বলুন, বাবা বলুন, স্টুডেন্ট বলুন, সাধারণ নাগরিক সমাজ বলুন, দল মত নির্বিশেষে প্রত্যেকে আজকে উদ্বেলিত। সবাই একটাই কথা বলে, জাস্টিস ফর আরজি কর। সকলেই জাস্টিস চাই। প্রকৃত খুনি, প্রকৃত দোষী ধরা পড়ুক, তার ফাঁসি হোক, সবাই চাই। কিন্তু আজ 28 দিন হয়ে গেল। আমরা বলেছিলাম জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, কিন্তু জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এই কথাটা মাথায় রেখে আমাদের এটাও আমরা বলেছি যে সিবিআই আজ এতদিন ধরে কি কাজ করছে, আমাদের টপিক বোধহয় আজকে সেটাই। আমি শুরু করব আজকের ঘটনা। সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের 10 লক্ষ টাকা দামের উকিল প্লি করেছিলেন যে এই ফিনান্সিয়াল মামলার সঙ্গে সেটা সিবিআই করবে না। পত্রপাঠ সুপ্রিম কোর্ট বিদায় দিয়েছে এবং সুপ্রিম কোর্ট সন্দীপ ঘোষের এই যে কাজগুলো, সন্দীপ ঘোষ কি একা করেছিল? দ্যাট ওয়ার্ক ডিড এ র্যাকেট। আজকে মানুষ যে এত চিন্তিত তার একটাই কারণ, এটা একটা লড়াই, একটা আন্দোলন, গণ আন্দোলন বলবো না, একটা জনজাগরণ। সরকারের আশ্রিত স্পন্সর্ড ক্রাইম ক্রিমিনাল সেট ভার্সাস সাধারণ নাগরিক। আজকে পশ্চিমবঙ্গের চেহারা, আজকে বাংলার বাইরের চেহারা, নাগরিক সমাজ, মা, অবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকের সঙ্গে কথা একটাই প্রশ্ন উঠে আসছে যে এই ঘটনা বাইরের কোনো লোক এসে করেনি। এবং আমি নিজে প্রথম দিন প্রথম ক্ষণ থেকে ওখানে উপস্থিত ছিলাম। আমি যেটা দেখেছি, আমার নিজের ফোন থেকে আমি ইমেইল করেছিলাম নট টু ডেস্ট্রয় দ্য বডি, 12 ঘন্টার জন্য ডিসিকে ইমেইল করেছিলাম 12 ঘন্টা বা 24 ঘন্টা বডিটা প্রিজার্ভ করতে, যাতে করে আমরা সেকেন্ড পোস্টমর্টম করতে পারি, অ্যান্ড দ্যাট ওয়াজ ডিনাইড। কিসের এত তাড়া ছিল? কে তাকে এত তাড়া করেছিল? তার মালিক প্রভু। এই যে বিনীত গোয়েল বলুন বা সন্দীপ বাবু বলুন বা যাদের নাম আসছে, বিরূপাক্ষ বিশ্বাস, এই যেসব নামগুলো, অভিক দে, হেনা তেনা আসছে, আস্তে আস্তে উঠে আসছে, এরা তো কেউ একা কাজ করেনি আর একদিনে হয়নি। এই যে বলছি আরজি করে 7 জন ডাক্তারের মৃত্যু হয়েছে গত কয়েক বছরে, প্রত্যেকটা সুইসাইড বলে কাটিয়ে দেওয়া হয়েছিল। এই মেয়েটি, একে প্রথম পাগল বলা হলো, সাইকো, পরে বলা হলো সুইসাইড করেছে, আমরা এমার্জেন্সি নিয়ে যাচ্ছি, আপনারা এমার্জেন্সিতে আসুন। আমার প্রশ্ন, এমার্জেন্সিতে যদি পেশেন্ট এসেছিল তাহলে আবার তাকে সাজিয়ে গুজিয়ে ক্রাইম সিনে সেমিনার রুমে কে গুছিয়ে রেখেছিল এবং কেন? কোনো প্রশ্নের উত্তর নেই। 4 দিন পুলিশের হাতে থাকাকালীন পর 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 ঘটনাগুলো যেভাবে হয়েছে, স্টার্টিং ফ্রম ক্রাইম সিনের পাশে সমস্ত ভাঙচুর করা, পিডব্লিউডির পারমিশন যেগুলো লাগে, আমি সরকারে কাজ করেছি, আমি জানি একটা স্বাস্থ্য ভবনে যাবে, স্যাংশন লাগবে, ফিনান্স মিনিস্ট্রি থেকে টাকার একটা অ্যাপ্রুভাল আসবে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দেখে তার নকশা দেবে, তারপরে ভাঙা হবে। এত কি তড়িঘড়ি করে ভাঙার প্রয়োজন পড়েছিল? এইসব প্রশ্নগুলোর উত্তর নেই। পরের বক্তা ডক্টর শশী পাঁজা, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। শুধু তাই না, যিনি নিজের ডাক্তারও একজন। আমরা প্রত্যেকেই যারা আজকে উপস্থিত হয়েছি এবং প্রয়াস করছি বক্তব্য রাখার ক্ষেত্রে, সেখানে আমরা প্রত্যেকে মিলিত আওয়াজে নিশ্চয়ই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেইটার আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত, শোকাহত, ভাষা নেই। আমরা যেন মনে হচ্ছি যে যে অসম্মান হয়েছে, যে একটা ব্রুটালিটি অফ দ্য ক্রাইম যেটা হয়েছে, সেটাকে কিছুতেই মেনে নেওয়া। এই আজকে কেন, এই দীর্ঘ কয়েকদিন ধরেও, এবং যখনই এই রকম জঘন্য ঘটনা ঘটে তখন সত্যি
আমাদেরকে নাড়া দেয়। দেখুন, আজকে প্রত্যেকেই বলছেন, আমি একজন বক্তা এখন নাম না করে বলি, যে আমরা জানি যে আমরা যারা এই ধরনের অপরাধ তাদের উপর হয় তাদের নাম কোনোদিন বলি না। একজন বক্তা আজকে একজনের নামও বললেন কয়েক বছর আগে, তার উপরে তিনি অবশ্য ভিকটিম, কিন্তু আজকে আছেন, বেঁচে আছেন, সুতরাং নাম না বলো। আরেকটা যেটা হচ্ছে যে আমরা তো সকলেই জাস্টিস চাইছি, বিষয়বস্তু তো নিয়ে আমরাও অপেক্ষায় রয়েছি। আমরাও তো চাইছি যে সিবিআই তাড়াতাড়ি এই ইনভেস্টিগেশনটা করুক, তদবির করুক, এনকোয়ারি করুক। এই সমস্তটা প্রত্যেকেই এই অপেক্ষায় রয়েছেন যে কত তাড়াতাড়ি সকল মানুষ জানতে পারবেন। এই সূত্রটা খুব ভয়ানক হয়ে যায়। এবং হয় কি যে 9 তারিখে যে ঘটনাটা হয়েছে, আমি নিজেও ডাক্তার, আমরাও করেছি 36 ঘন্টার ডিউটি নিশ্চয়ই, এবং এটা হয়, আমরা এগুলো আমাদের যে কর্মের যে জায়গা কিংবা যে ডিমান্ড অফ দি প্রফেশন, আমাদের যে প্রফেশন, এরকম অক্লান্ত পরিশ্রম করার জায়গাটা সবসময় থাকে এবং আমরা এগুলোকে মেনে নিই। এবং অনেক সময় এটা হয়, কম বেশি ইনফ্রাস্ট্রাকচার থাকে, সেটাও আমাদের কলিগসদের দিয়ে আমরা মেনে নিই এবং সেইভাবেই আমরা কাজও করেছি, অনেক কাজ করেছি। কিন্তু সেই কাজের জায়গা, এই বিশ্বাসঘাতকতা এবং এই যে একটা ভরসার জায়গাতে এই অপরাধ হওয়াটা নিশ্চয় হওয়া উচিত নয়। আমরা এটাও বলছিলেন কিছুজন বক্তা, আবারও যে আমিও যখন বলছি যে কতটাই নিরাপদ ছিল, আমিও তো বেশি দিন আগে না, আমার চেয়েও প্রবীণরা রয়েছে। সুতরাং আমরা এটাও বলি যে কলকাতা একসময় পরপর 3 বছর তাকে ঘোষণা করেছিল যে সেফেস্ট সিটি, সবচেয়ে সুরক্ষিত শহর সারা ভারতবর্ষ। এই ডেটাটাও রয়েছে। এটা নিয়ে আমরা গৌরব নয়, এটাই তো হওয়া উচিত। এটাই হওয়া উচিত যে সকল নারী, সকল মহিলা, সকল বাচ্চারা যেন সুরক্ষিত থাকে, তাদের উপরে এই ধরনের অপরাধ যেন না হয়। কিন্তু তবুও আমাদের এই শহরে একটি হাসপাতালে এই ঘটনাটা হয়েছে। আমরা গোড়াতে যদি যাই, সে গোড়াতে যে অপরাধ হয়েছে, যে ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে, সুতরাং সেখানে সিবিআই কে তাড়াতাড়ি বলতে হবে এই কথাটা। এবার এইখানে যতক্ষণ না তারা বলছেন, কোনোদিনই তাদের কোনো বক্তব্য আসছে না। এই যে ভ্যাকিউমটা তৈরি হলো, সিবিআই কিছু বলছে না, এবার না বলার মধ্যে এই যে ভ্যাকিউম, স্পেস তৈরি হলো, তার মধ্যে আনুমানিক কথা অনেকগুলো, এক হচ্ছে পারে, একাধিক হতে পারে। ধর্ষকের পোস্টমর্টমের রিপোর্টটা, হঠাৎ যে পোস্টমর্টম রিপোর্ট বেরিয়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ আমরা হয়তো দেখিনি, কিন্তু ওটা বেরিয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। শুধু এইগুলো তো হওয়া উচিত না। যেটা নিয়ে মাননীয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বললেন যে পোস্টমর্টম রিপোর্ট আমার হাতে আছে, দয়া করে সোশ্যাল মিডিয়াতে যেটা ঘুরছে সেটা যেন এখানে আলোচনা বস্তু না হয়। এই আনফর্চুনেট থিং হওয়া, কিংবা আমাদের আগের বক্তা বলেছিলেন যে তার প্রতিদিন তার ছবি বেরোনো, তার নাম বেরোনো, এগুলো তো হওয়া উচিত না। কিন্তু তার মধ্যে কোথাও যেন আন্দোলনটাকে হাইজ্যাক করা, এই আন্দোলন গোড়াতে থাকবে, ওইখানে প্রতিবাদী ডাক্তার এবং সমুদ্র যেটা নেমেছে, প্রত্যেক জনজাগরণ যেটা হয়েছে কিংবা জনগর্জন হয়েছে, যে সকলেই জিজ্ঞেস করছেন কে করেছেন এবং কারা করেছেন, ওইখানে সীমাবদ্ধ থাকতে হবে। ওখান থেকে কিন্তু হাইজ্যাক করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই নজর ঘোরানোটা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এবং সেখানে আমাদের বলা যে রাজনীতির কোনো ভূমিকা থাকে না। এখানে দোষ হয়েছে, দোষী কারা ধরতে হবে, সে শাস্তি হবে। এবং সেই মর্মে এই রাজ্যে এক ধাপ এগিয়ে ভবিষ্যৎটাও ভেবে, সারা ভারতবর্ষের চিত্রটাও দেখে যে অপরাজিতা বিল উঠেছে এবং ইতিমধ্যে আমাদের বিধানসভায় পাশ হয়েছে, অ্যান্টি ধর্ষণ বিল। এই ধর্ষণের ক্ষেত্রে একটা নজিরবিহীনভাবে একটি পাশ হওয়ার আইনের মধ্যে দিয়ে আসছে যে ঠিক আছে যে আপনি লাইফ ইমপ্রিজনমেন্ট থাকবেন, কিন্তু এর আগে আমরা দেখেছি বহু উদাহরণ যে বলা হচ্ছে 20 বছরের বেশি কমেতে আপনি ছাড়া পাবেন না, কিন্তু ছাড়া পেয়েছে, অন্যান্য রাজ্যে ছাড়া পেয়েছে। সেইটা একদম বন্ধ করে দেওয়ার জন্য বলে দেওয়া হচ্ছে বর্তমান আইনে টিল দি ন্যাচারাল লাইফ স্প্যান অফ দি কনভিক্ট সে থাকবে জেলে, ও ছাড়াছাড়ির কোনো জায়গা নেই। এবং এই শাস্তিটা মৃত্যুদণ্ডের অবধিও হতে পারে। পরে আরো বলবো। আপনাদের সকলকে